আচ্ছা, আপনার কাছে পৃথিবীর জঘন্যতম মানব অপরাধ কোনটি? আপনি নিশ্চয়ই কিছুক্ষণ চিন্তার সাগরে ঘুরপাক খাবেন। কারণ আমাদের চারপাশে নিত্যদিন ঘটমান হাজার হাজার অপরাধের মাঝে কোনটাকে ছেড়ে কোনটাকে বেশি নিচে স্থান দিবেন তা ঠিক করতে গিয়ে আপনি রীতিমতো হিমশিম খাবেন। চলুন আপনাকে সাহায্য করি। আচ্ছা, সেঞ্চুরি বললে আপনার মাথায় সবার আগে কি আসবে? ক্রিকেট খেলার কথা, তাই না? হতে পারে সচিন টেন্ডুলকারের ১৭ রানের মাইল ফলক ছুঁয়ে ব্যাট উঁচিয়ে আকাশে তাকানোর সেই দৃশ্য, অথবা ২০১৫ সালের বিশ্বকাপে মাহমুদুল্লাহর সেই আইকনিক সেলিব্রেশন। কিন্তু আরো ১৭ বছর আগের এক সেঞ্চুরির কথা আপনি হয়তো জানেনই না। ঘুরে আসা যাক ১৯৯৮ সালের আগস্টের প্রথম সপ্তাহে, যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধুমধাম করে এক আনন্দ উৎসব আর পার্টির আয়োজন করে তৎকালীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। উপলক্ষ কি ছিল জানেন? উপলক্ষ ছিল তৎকালীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক জসিমউদ্দিন মানিকের ১০০তম ধর্ষণ, অর্থাৎ ধর্ষণের সেঞ্চুরি উদযাপন। কি এই নব্য সেঞ্চুরিয়ানের কথা শুনে অবাক হচ্ছেন? সেদিন সচিন টেন্ডুলকার কিংবা ব্রায়ান লারা নয়, বরং উত্থান ঘটে এক নব্য সেঞ্চুরিয়ান মানিকের, যার সেঞ্চুরি ছিল কিনা ধর্ষণের। আচ্ছা, ভেবে দেখুন তো, আপনার কিংবা আমার বোনের সম্ভ্রম কেড়ে নিয়ে কেউ ধুমধাম করে অনুষ্ঠান করছে, মিষ্টি বিতরণ করছে, পার্টি করছে। কেমন লাগবে আপনার? আপনি হয়তো একটু নড়ে চড়ে বসেছেন, আপনার রক্ত গরম হয়ে গিয়েছে। কিন্তু আসল কথা কি জানেন? যতক্ষণে আমি ভিডিওর এই অংশটুকু বলেছি, ঠিক ততক্ষণেই আমাদেরই কোনো মা, আমাদেরই কোনো বোন, আমাদেরই কোনো আত্মীয় কিংবা আমাদেরই কোনো মেয়ে ধর্ষিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে এবং নির্যাতিত হয়েছে। কাদের দ্বারা? আমাদের চারপাশে দিব্যি ঘুরে বেড়ানো কোনো বাবা, কোনো ছেলে, কোনো চাচা, কোনো মামা কিংবা কোনো রিক্সা অথবা ট্রাক চালক দ্বারা। ভাগ্য যদি আরো খারাপ হয়, তাহলে নিজের খুব আপন কোনো মানুষের দ্বারা, যেমনটা হয়েছিল পঞ্চগড়ের সাইফুল ইসলামের মেয়ে। আজ থেকে ১.৫ বছর আগে নিজ বাবার দ্বারা ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে সেই কোমলমতি মেয়েটি। শুধু তাই নয়, একই ভাগ্য বরণ করতে হয়েছে ঢাকার উত্তরা, বাড্ডা, কেরানীগঞ্জ, জামালপুরের দেওয়ানগঞ্জ, মৌলভীবাজার, সাতক্ষীরার শ্যামনগর, এমনকি চট্টগ্রাম সহ দেশের আনাচে কানাচে জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য মেয়েদের। যেই বাবার ছায়ায় একজন সন্তানের সবচেয়ে সুরক্ষিত আশ্রয়, যেই বাবার ভরসায় একজন সন্তান যে কোনো বিপদে পা বাড়াতে পারে, সেই বাবাই যদি পিশাচ রূপে আবির্ভূত হয়, তাহলে পৃথিবীর সমস্ত সমীকরণ এলোমেলো হয়ে যায়। যেমনটা হচ্ছে আপনার আমারই কোনো বোনের সাথে। আরেকটি ঘটনা শুনুন। গত ৪ ফেব্রুয়ারি সিলেটের বিয়ানীবাজার থানায় মামলা নিয়ে আসেন এক বাবা। কিসের মামলা? ধর্ষণের। ধর্ষণ এদেশে আর নতুন কি, কিন্তু মামলা নিতে গিয়ে কর্তব্যরত পুলিশ কর্মকর্তার কপালে রীতিমতো ভাঁজ পড়ে যায়। কারণ মামলার ভুক্তভোগী মাত্র ২ বছর বয়সী একটি শিশু। আচ্ছা, ২ বছর বয়সে আপনি কি করতেন? হাঁটি হাঁটি পা পা করে এক পা দুপা এদিক ওদিক ছুটোছুটি, ভাঙা বুলিতে বাবা মা সহ আর ২-৪টি শব্দ, ক্ষুধা পেলে কান্নাকাটি, আদর পেলে হাসি। এই তো আপনাকে ঘিরেই তখন পৃথিবীর সমস্ত মমতা। নিষ্ঠুর এই পৃথিবী তখনও আপনার মতি ছিল মমতাময়ী। অথচ মাত্র ২ বছর বয়সেই জীবনের নিকৃষ্টতম ঘটনার, জঘন্যতম অপরাধের শিকার হয় এই ২ বছর বয়সী কোমলমতি শিশুটি। সে জীবনে কত বড় দাগ নিয়ে বড় হবে আপনি কি ভাবতে পারছেন? জানা যায় ধর্ষক একই গ্রামের কামাল উদ্দিন নামে এক অমানুষ বাবার কুলাঙ্গার ছেলে, নাম রাজু আহমেদ, বয়স মাত্র ১৬। ছেলের দোষে বাবাকে অমানুষ বললাম কেন? কারণ জানা যায় প্রভাব খাটিয়ে সেই বাবা ভিকটিমের ফ্যামিলিকে চাপ দেওয়া শুরু করে, যাতে তাদের নামে কোনো মামলা করা না হয়। অর্থাৎ দেখা যাচ্ছে অমানুষ বাবার প্রভাব আর কুলাঙ্গার জানোয়ার ছেলের যৌন অভিলাষের কাছে আপনার ২ বছর বয়সী কোমলমতি শিশুটিও আজ নিরাপদ নয়। আপনি কোথায় যাবেন? আপনি হয়তো ভাবছেন এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা। জি না, ২ বছর কিংবা তার চেয়ে কম বয়সে ভাগ্যের এই নির্মম পরিহাস, জঘন্যতম নিষ্ঠুরতার শিকার ২০২২ সালে বান্দরবানের সেই ছোট্ট মেয়েটি, যাকে কোলে করে বাসায় নিয়ে যাওয়া চিরপরিচিত আঙ্কেলই তার ধর্ষক বনে যায়। চট্টগ্রামের বাকলিয়া থানার ট্রলার মালিক সেই বাবার কন্যাটি, যাকে কাজের ছেলে দুলাল খুব বাজেভাবে ধর্ষণ করে। অর্থাৎ ১ বছর থেকে শুরু করে ২, ৪, ৭, ৮ কিংবা ১০, কেউই বাদ যায়নি
কেউই বাদ যায় না। আমি আজ আপনাদের এসবই শোনাতে চাই, বেশি বেশি শোনাতে চাই, যাতে আপনি বুঝতে পারেন যে এই পৃথিবীতে বসবাসের জন্য এক উন্মত্ত প্রতিযোগিতায় আমরা নেমেছি। সেই পৃথিবী আমাদের মনের অজান্তেই ঠিক কতটা অনিরাপদ, কতটা বিপজ্জনক এবং কতটা ভয়ানক হয়ে উঠেছে। আমি এসব বলছি যাতে রাতে অফিস থেকে বাসায় ফিরতে গিয়ে আপনার মনে পড়ে ভার্সিটি পড়ুয়া সেই বোনটির কথা, লোকাল বাসে বাসায় ফিরতে গিয়ে যে বাসের ড্রাইভার এবং হেল্পারের দ্বারা সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। আমরা চুপ ছিলাম। যাতে আপনার মেয়ে কোথাও ঘুরতে গেলে আপনার মনে পড়ে গত 14ই ফেব্রুয়ারি গজনী পর্যটন কেন্দ্রে ঘুরতে গিয়ে বাজেভাবে ধর্ষণের শিকার হওয়া নবম শ্রেণীর মাদ্রাসা পড়ুয়া সেই বোনটির কথা, এবং তার মায়ের মতো আপনারও বিষ পান করার জোগাড় হয়। আমরা কি তখনও চুপ থাকবো? যাতে আপনার কোমলমতি শিশুকে শহীদ মিনারে ফুল দিতে পাঠালে আপনার মনে পড়ে রংপুরের মিঠাপুকুরের সেই ছোট্ট মেয়েটির কথা, গত 21 ফেব্রুয়ারি ফুল কুড়োতে গিয়ে যে বাজেভাবে ধর্ষণের শিকার হলো, যে তার সম্ভ্রম হারালো। আমরা কি প্রতিবাদ করেছিলাম? আমি বলছি যেন আপনার প্রাণপ্রিয় স্ত্রীকে কোথাও ঘুরতে নিয়ে গিয়ে আপনার মনে পড়ে 2020 সালের 26 সেপ্টেম্বরের সিলেটের এমসি কলেজে স্বামীর সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়া সেই স্ত্রীর কথা, সেই স্বামীর কথা, স্ত্রীর এই জঘন্যতম সময়েও যে কিচ্ছু করতে পারেনি, কেবল চিৎকার আর আর্তনাদ শুনেছে। আপনার কিংবা আমার তো 4 বছর কেটে গেল, কিন্তু এই স্বামী আর স্ত্রীর কি 4 বছর কেটেছে? নাকি বিচার না পেয়ে তারা এখনো সেই 26 সেপ্টেম্বরের ভয়াবহ ট্রমার মধ্যে আষ্টে পিষ্টে জড়িয়ে আছেন? আমরা কেউই খবর রাখিনি। আপনি তো অনেক দায়িত্বশীল ভাই। কেমন হবে যদি আপনাকে পাঠিয়ে দেওয়া হয় 2022 সালের 2 জুন যশোরের সেই ভাইয়ের জায়গায়, যার সামনেই তার বোনকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়? কেমন লাগবে আপনার? কেমন হয় যদি আপনাকে টাইম মেশিনের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় 2003 সালের সেই মায়ের জায়গায়, যাকে বেঁধে তার সামনেই তার মেয়েকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়? আপনি সেই স্মৃতি নিয়ে কয়দিন বাঁচতে পারবেন? আপনি তো অনেক সাহসী বোন। ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া আপনি আপনারই এক বান্ধবীর বাসায় যাচ্ছিলেন কোনো এক রাতে, নিশ্চিন্তে হাঁটছিলেন, হঠাৎ করে এক ভয়াল থাবা আপনার মুখ চেপে ধরলো। মুহূর্তের মধ্যেই আপনার তিল তিল করে গড়ে তোলা জীবনটা তছনছ হয়ে গেল। আপনার জীবনের খুব সাধারণ একটা দিনে আপনি আপনার জীবনের ভয়াবহতম, জঘন্যতম এবং নিকৃষ্টতম ঘটনার শিকার হলেন, ঠিক যেমনটা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই বোনটির সাথে 2020 সালের 5ই জানুয়ারি রাতে বান্ধবীর বাসায় ঘুরতে যাওয়ার সময়, যিনি ভয়াবহ ধর্ষণের শিকার হন। আপনি যখন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ে নিজের ক্যারিয়ার এবং দেশ গঠনের চিন্তায় ব্যস্ত, ঠিক তখনই যদি এক হিংস্র হায়েনা এসে আপনার সুন্দর জীবনটা তছনছ করে দেয়, আপনার কেমন লাগবে? চলুন আপনাকে নিয়ে যাই 2018 সালের 30 ডিসেম্বরে। ধরুন আপনি নোয়াখালীর সুবর্ণচরের সেই গৃহবধূ যে চরম যৌন নৃশংসতার শিকার হয়েছিল, যার বস্ত্রাহরণ করে তা ভিডিও ধারণ করে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয়েছিল। অবশ্য এক্ষেত্রে তার বড় একটা দোষ ছিল। কি দোষ জানেন? হ্যাঁ, নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের প্রতিপক্ষের প্রতি সমর্থন। জি, আপনি ঠিকই শুনেছেন। আপনি ভাবতে পারছেন যে আপনি স্রেফ একটি রাজনৈতিক দলকে সমর্থন করার জন্য এই ভয়াবহ যৌন নৃশংসতার শিকার হলেন? আপনার বস্ত্রাহরণ করে আপনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হলো। আপনি কখনো মানতে পারবেন? বিশ্বাস করেন, আমি আপনাদের কেবলমাত্র কয়েকটি ঘটনার কথা বলেছি। পরিসংখ্যান বলছে বাংলাদেশে একদিনেই এর চেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটে। 2024 সালের একটি রিপোর্ট বলছে তখন থেকে বিগত 5 বছরে এদেশে অভিযোগকৃত মোট ধর্ষণের সংখ্যা প্রায় 24,000-এর মতো। সে হিসেবে দাঁড়ায় প্রতি বছরে প্রায় 4,800টি এবং প্রতিদিন গড়ে প্রায় 13টির বেশি ধর্ষণ ঘটে, যেগুলোর অভিযোগের রেকর্ড পাওয়া যায়। তাহলে অভিযোগ হয় না এমন সংখ্যা কত? ভয়, রাজনৈতিক চাপ, সামাজিক চাপ কিংবা মানহানির আশঙ্কায় অভিযোগ করা হয় না এমন সংখ্যা কিন্তু নেহাতই কম নয়। বরং আমি হলফ করে বলতে পারি অভিযোগকৃত সংখ্যার চেয়ে এই সংখ্যাটাই কয়েক গুণ বেশি। তার মানে এই জঘন্য অপরাধ, এই ভয়াবহ শারীরিক ও মানসিক ট্রমা, এই নিকৃষ্টতম শাস্তি এই দুনিয়াবি জাহান্নাম থেকে আপনার, আমাদের মা, বোন,
স্ত্রী, চাচি, মামি, খালা, ফুপু কিংবা আশেপাশের কোনো মেয়েই নিরাপদ নয়। বাংলাদেশে প্রতিদিন ধর্ষিত হওয়া এই ১৩ জন মেয়ের মধ্যে একজন হতে পারে আপনার মা, আপনার স্ত্রী কিংবা আমাদেরই কারো বোন। আমরা কি তার জন্য প্রস্তুত আছি? কিন্তু বাস্তবতা হলো আমরা ততক্ষণ টের পাই না যতক্ষণ না ভিকটিম আমাদের আপন কেউ হয়। আমরা ততক্ষণ নড়ে চড়ে বসি না যতক্ষণ না আমরা সিলেটের সেই এমসি কলেজের ধর্ষিতা স্ত্রীর স্বামীর জায়গায় থাকি। আমরা ততক্ষণ চুপ থাকি যতক্ষণ না একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, টেলিভিশনের নিউজ হয়। ততক্ষণ আমাদের বিবেক জাগ্রত হয় না যতক্ষণ না আমরা সেই যশোরের সেই ভাইয়ের জায়গায় থাকি যার সামনেই তার বোনটি ধর্ষিত হয়েছিল। ততক্ষণ আমরা জাগ্রত হই না যতক্ষণ না আমাদের বোন আসিয়া ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে যন্ত্রণায় ছটফট করে, যতক্ষণ না আমরা জানতে পারি যে কোনো এক ধর্ষক তার যৌন লালসা মেটানোর জন্য আমার বোন আসিয়ার দেহকে ব্লেড দিয়ে কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে। আমরা ততক্ষণ কথা বলি না যতক্ষণ না আমরা জানি যে আমাদেরই বোন আসিয়া এই ভয়াবহ যন্ত্রণা সহ্য করতে না পেরে, এই দুনিয়াবি জাহান্নাম সহ্য করতে না পেরে এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। আমরা কি আরো অপেক্ষা করব? আমরা কি ততক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না আমার বোন, আমার মা, আমারই কেউ, আমার স্ত্রী অথবা আমারই কোনো আত্মীয় অথবা আপনাদেরই কেউ এই একই ঘটনার শিকার হবে? আমরা কি ততক্ষণ চুপ থাকবো? নাকি আমরা ততক্ষণ চুপ থাকবো যতক্ষণ না কোনো ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়? বিশ্বাস করেন, সোশ্যাল মিডিয়া কিংবা টেলিভিশন নিউজের অপেক্ষায় যদি আমরা বসে থাকি, একদিন আমাদেরও মা, বোন কিংবা স্ত্রী যে এই ঘটনার শিকার হবে তাতে কোনো সন্দেহ নেই। আমরা কি অপেক্ষা করব? প্রশ্ন রয়ে গেল।